নমস্কার, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। অনেকেই বলছে যে স্যার আপনার পোর্টফোলিওটা দেখান, আপনার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওটা বলুন, বা আপনার পোর্টফোলিওতে রেজাল্ট কী হলো বলুন। তাই আজকে একদম খোলামেলা আলোচনা নিয়ে এসেছি। আজকে আমার পোর্টফোলিও নিয়ে পুরোপুরি আমি আলোচনা করব এবং এই পোর্টফোলিওতে আমি কত ইনভেস্ট করে আমার কত হয়েছে সেটা দেখাবো, এবং কি কি ফান্ড নিয়েছি সেটা দেখাবো, এবং কোন কোন নীতি আমি নির্ধারণ করে আমি এই ফান্ডগুলো বেছেছি সেগুলো বলবো। অর্থাৎ পুরোপুরি একটা খোলামেলা আলোচনা করার জন্য আজকে এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং খুবই ইনফরমেটিভ ভিডিও। যে ভিডিওটা দেখলে আপনাদের যদি আপনারা ভিডিওটা দেখেন বা যদি আপনারা এটাকে ফলো করেন, হয়তো বলা যায় না আপনাদের লাইফটা আপনাদের চেঞ্জ হয়ে যেতে পারে। যদিও আমি স্টক এবং মিউচুয়াল ফান্ড দুটোই ভিডিও করি এবং নিঃসন্দেহে স্টক মার্কেট থেকে ইনকাম অনেক বেশি হয়, কিন্তু স্টক মার্কেট থেকে ইনকাম করাটা কিন্তু ইটস এ ভেরি টাফ জব। অর্থাৎ টাফ ইন দ্য সেন্স আপনাকে ভালো নলেজেবল হতে হবে, আপনাকে নলেজ রাখতে হবে এবং আপনার একটা দীর্ঘদিনের প্রচেষ্টা দরকার। কিন্তু মিউচুয়াল ফান্ডের জন্য অত কিছু প্রয়োজন নেই। কেন নেই না, আপনি যদি মোটামুটি আমাদের কথা ফলো করেন বা দেখেন, অথবা আপনি যদি একজন ভালো ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেন, তাহলে আপনি একটা মোটামুটি মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও বানাতে পারবেন এবং আপনি একটা করবে কি লং টার্মে আপনি একটা ডিসিপ্লিন রইতে যদি আপনি ইনভেস্টমেন্ট করে যান, লং টার্মে কিন্তু আপনার একটা ভালো একটা আপনার কিন্তু ক্যাপিটাল তৈরি হবে। এবং এর জন্য আপনার করতে হবে কি, আপনার পোর্টফোলিওটাকে ব্যালেন্সড হতে হবে এবং আপনার ডাইভার্সিফাইড হতে হবে। আপনার যে গোল, আপনার যে টার্গেট, সেই অনুযায়ী আপনি পোর্টফোলিওটা বানাবেন এবং সেইভাবে আপনার পোর্টফোলিওটাকে বানিয়ে নিয়ে আপনি লং টার্মে ইনভেস্ট করে যাবেন। এবং কী কী ধরনের ফান্ড হবে, কীভাবে আমরা এটা বানাবো, সেগুলো প্রত্যেকটাই আমি আজকে ভিডিওতে বলবো। এখন দেখুন, যারা আপনারা চাকরি করেন বা ব্যবসা করেন, তাদের কাছে অত সময় নেই স্টক মার্কেট অ্যানালাইসিস করা বা স্টক মার্কেট সম্বন্ধে যথেষ্ট জ্ঞান অর্জন করা। আমি বলবো তারা মিউচুয়াল ফান্ড দিয়ে আপনাদের প্রথমে ইনভেস্টমেন্ট জার্নিটাকে আপনারা শুরু করুন। আস্তে আস্তে ইনভেস্টমেন্ট জার্নি শুরু করার পরেই যখন আপনি দেখবেন যে আপনার ফান্ড কী ধরনের পারফর্ম করছে, তো অটোমেটিক্যালি কিন্তু আপনার কী হবে না, স্টক মার্কেট সম্বন্ধে একটা ইন্টারেস্ট আসবে। তার কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ড আমাদের কী করে, মিউচুয়াল ফান্ড আমাদের স্টক মার্কেট থেকে শেয়ার নিয়ে মিউচুয়াল ফান্ডে রাখে এবং সেখান থেকে যে গ্রোথটা হয় সেখান থেকে কিন্তু একটা পার্সেন্টেজ আমাদেরকে তারা লাভ দেয়। তাহলে অটোমেটিক্যালি স্টক মার্কেটে যদি আপনি ডাইরেক্ট ইনভেস্ট করেন, স্টক মার্কেটে আপনার লাভটা অনেক বেশি হবে। কিন্তু যেহেতু আজকে আমাদের বিষয়বস্তু এটা নয়, আজকে মিউচুয়াল ফান্ড, সুতরাং আজকে স্টক মার্কেটকে আমরা সাইডে সরিয়ে রাখছি। আজকে সমস্ত আলোচনা হবে আমাদের মিউচুয়াল ফান্ড নিয়ে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের জন্য আপনি যদি একটা ভালো পোর্টফোলিও করতে চান এবং আপনার ক্যাপিটাল কিছু আপনি বাড়াতে চান, সব থেকে আগে আপনাকে চিন্তা করতে হবে যে আপনাকে কিন্তু লং টার্ম ইনভেস্টার হতে হবে। অর্থাৎ লং টার্ম হলে তার যে কম্পাউন্ডিং এফেক্ট সেটা কত হতে পারে, সেটা কিন্তু আমরা বলি যে কম্পাউন্ডিং এফেক্ট, কিন্তু এটা কতটা হতে পারে এটা কিন্তু আমাদের ধারণা নেই। সেটা আপনাদেরকে ধারণা করানোর জন্য আমি স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের একটা SIP ক্যালকুলেটর দিয়ে আমি দেখাবো যে কী ধরনের কম্পাউন্ডিং এফেক্ট আমাদের কিন্তু হতে পারে। এবং আমি বলবো আপনারা একদম ভাবনা চিন্তা করবেন না, প্লিজ স্টার্ট ইট ফ্রম টুডে, দেরি করবেন না। যারা এখনও ইনভেস্টমেন্ট শুরু করেননি তারা এখনই ইনভেস্টমেন্ট শুরু করুন, কারণ ইনভেস্টমেন্ট যত আগে শুরু করবেন আপনার কিন্তু ক্যাপিটাল কিন্তু আপনার তত মূলধন কিন্তু আপনার কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এইবারে আমি আপনাদের কাছে একটু একটু করে বর্ণনা করব যে আমাদের পোর্টফোলিওটা কী ধরনের হবে। কারণ আপনার গেইন তখনই হবে যখন আপনার পোর্টফোলিওটা একটা পারফেক্ট হবে। একটা পারফেক্ট পোর্টফোলিও আপনি বানাবেন, মানে আপনার যতটুকু সম্ভব আপনার পক্ষে ইনভেস্ট করা, যত ম্যাক্সিমাম সম্ভব তত আমি বলবো ম্যাক্সিমামে আপনি ইনভেস্ট করুন। এবং ইনভেস্টমেন্টটা করবেন কি না, লং টার্মে ইনভেস্ট করবেন। আপনার কোনো চিন্তা নেই, আপনার পোর্টফোলিও কিন্তু দেখবেন দিব্যি আপনার বছরের বছর যখন যাবে আপনি দেখবেন বাড়বে। কোনো চিন্তা করবেন না মার্কেট নিয়ে, মার্কেট পড়লো কি মার্কেট উঠলো এটা নিয়ে চিন্তা করবেন না। মার্কেট পড়া বা ওঠার সময় আপনাকে কী ধরনের সিদ্ধান্ত নিতে হবে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে বর্ণনা করে পরিষ্কারভাবে আমি খোলাখুলিভাবে একদম আলোচনা করব। এবং ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা কথা বলি, যদি আপনার আমার এই ভিডিও থেকে ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিও যখনই ইউটিউবে আসবে আপনারা দেখতে পাবেন। আর অবশ্যই একটা লাইক দেবেন। লাইক আর সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না। প্লিজ একটা সাবস্ক্রাইব করলে হয় কি না, আমাদের ভিডিও করা মোটিভেশনটা বাড়ে। আর কি করবেন না, আপনার বন্ধুবান্ধবরা যদি কোনো এই ধরনের ইন্টারেস্ট থাকে তাদেরকে এটা শেয়ার করবেন। আর আপনাদের পোর্টফোলিও নিয়ে বা আপনাদের পোর্টফোলিও তৈরি করার ব্যাপারে যদি আপনাদের কোনো রকম কোনো বক্তব্য থাকে তাহলে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ করে আমি প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ পড়ি এবং আমি উত্তর দিই। আসুন আমরা এবার চলে যাচ্ছি আমাদের ভিডিওর মূল পর্বে। তখন আমি প্রথমেই বলবো একটা পোর্টফোলিও বানানোর জন্য আমরা কী করবো, আমি বলবো 6টার বেশি আপনারা কোনো ফান্ড রাখবেন না।
ম্যাক্সিমাম 6টা ফান্ড রাখুন, খুব বড় হলে 7টা ফান্ড রাখতে পারেন। এবার 6টা ফান্ড আমরা কীভাবে সিলেক্ট করবো, আমরা প্রত্যেকটা ক্যাটাগরি করে ফান্ড রাখবো এবং প্রত্যেকটা ক্যাটাগরির আমরা বেস্ট পারফরমেন্স ফান্ডটাকে আমরা আমাদের পোর্টফোলিওতে রাখবো। অর্থাৎ বর্তমানে বাজারে যে ফান্ডটা সবথেকে ভালো আমরা প্রত্যেকটা আলোচনা করব, করে দেখব কোন ফান্ডটা আমাদের ভালো, সেই ফান্ডটাকে কিন্তু আমরা রাখবো। তাহলে আমাদের একটা প্রথম ক্যাটাগরিতে আমাদের কী থাকবে না, আমাদেরকে লার্জ ক্যাপ ফান্ড থাকবে, অবশ্যই লার্জ ক্যাপ ফান্ড থাকবে, কারণ লার্জ ক্যাপ ফান্ডটা আপনার যেমন লো বা মিডিয়াম রিস্কের মধ্যে পড়ে, আর লার্জ ক্যাপ ফান্ড একটা পোর্টফোলিও থাকা অবশ্যই খুব প্রয়োজন। এছাড়া আরেকটা আমি বলবো আপনাদের একটা হাইব্রিড ফান্ড রাখা, অর্থাৎ একটা ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড রাখা। একটা হাইব্রিড ফান্ড রাখার দরকারটা কী আছে না, কারণ এইগুলোতে হয় কি আপনার যেগুলো ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, যেগুলোকে ব্যালেন্সড ফান্ড বলে, সেগুলো হয় কি না ইকুইটি এবং ডেট দুটোই থাকে। অর্থাৎ মার্কেট যখন পড়ে যায় তখন এই ফান্ডগুলো ইকুইটিতে ইনভেস্ট করে, আর মার্কেট যখন উঠে যায় তখন ইকুইটি সেল করে এরা ডেটে ইনভেস্ট করে, যেটা আমি আপনি ব্যক্তিগতভাবে পারবো না, সেটা কিন্তু ফান্ড ম্যানেজাররা করে। তাহলে আমাদের একটা লার্জ ক্যাপ থাকবে, একটা ব্যালেন্স অ্যাডভান্টেজ থাকবে, আরেকটা কি থাকবে আমাদের ফ্লেক্সি ক্যাপ থাকবে। তাই একটা ফ্লেক্সি ক্যাপ, একটা ব্যালেন্স অ্যাডভান্টেজ, একটা লার্জ ক্যাপ। আর আমাদের কি থাকবে, একটা অবশ্যই স্মল ক্যাপ থাকবে এবং একটা মিড ক্যাপ থাকবে এবং একটা মাল্টি ক্যাপ থাকবে। এই 6টা ফান্ড নিয়ে আমাদের কিন্তু পোর্টফোলিও তৈরি হবে। তাহলে আমি বললাম কী কী থাকবে, একটা লার্জ ক্যাপ, একটা ফ্লেক্সি ক্যাপ, একটা হাইব্রিড ফান্ড, একটা মিড ক্যাপ, একটা স্মল ক্যাপ এবং একটা মাল্টি ক্যাপ ফান্ড। এই কটা ফান্ড যদি আমি রাখতে পারি তাহলে দেখব যে আমাদের প্রত্যেকটা ব্যালেন্স করে কিন্তু আমাদের একটা ভালো পার্সেন্টেজ আসছে এবং লং টার্মে কিন্তু আমাদের একটা ভালো একটা ক্যাপিটাল তৈরি হবে। সেটা আমি আপনাদেরকে আমার যেটা হয়েছে আমি লিখেছি, দেখেছেন, সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে করে দেখাবো কী করে এটা হচ্ছে। এবং এরপরে যখন আপনি লং টার্মটা যখন আপনি বাড়াবেন, অর্থাৎ আপনি যখন 10 বছরের জন্য করছেন তখন 10 থেকে 15 বছর, জাস্ট 5টা বছর বাড়িয়ে দেবেন, সেই 5টা বছরের জন্য আপনি দেখবেন যে আপনার ফান্ডটা কি দারুণভাবে এবং কি সুন্দরভাবে ফান্ডটা আপনার বেড়ে যাচ্ছে। এবার 2 নম্বর পয়েন্ট আমি যেটা বলবো, দেখুন যে মিউচুয়াল ফান্ডে কেন আমাদের ভালো মতো আমাদের ক্যাপিটাল বাড়ে না বা কেন আমাদের ঠিকমতো ইনভেস্টমেন্টটা ঠিকমতো হয় না, তাই একটা মূল কারণ হচ্ছে কিন্তু আমাদের একটা মিস্টেক, ভুল। কী ধরনের ভুল, দেখবে মার্কেট যখন আমাদের উঠে যায়, যখন মার্কেটটা আস্তে আস্তে উঠতে আরম্ভ করে, বুল রান থাকে, মার্কেট যখন ভালো মতো রিটার্ন দেয়, তখন আমরা করি কি না অনেক বেশি বেশি করে কিন্তু আমরা আমাদের ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দিই এবং আমাদের কিন্তু এসআইপিটা কিন্তু আমরা বাড়িয়ে দিই, এত বাড়ছে আরও বাড়িয়ে দিই। আর যখন মার্কেটটা পড়ে যায় আমরা একদম কপালে হাত দিয়ে বসে থাকি, কী হবে, মার্কেট পড়ে গেছে, এত দেখছিলাম এই অবস্থা, সব লালে চলে গেছে, লাল দেখাচ্ছে, সব লাভ চলে গেল, আমাদের প্রচণ্ড দুঃখ হয়। ঠিক যেটা আমাদের 24 সালে সেপ্টেম্বর মাসের পর থেকে আমাদের হয়েছে, আমি দেখেছি প্রচুর ফোন, প্রচুর হোয়াটসঅ্যাপ, প্রচুর কমেন্ট এসছে, আমি প্রত্যেকটা উত্তর দিয়েছি এবং প্রত্যেক জায়গাতে কিন্তু আমি কাউকে আমি আশাহত করিনি। আমি সবাইকে বলেছি যে প্লিজ আপনারা হোল্ড করুন, ওয়েট করুন, আপনারা সুফল পাবেন। আশা করি আপনারা তাদের সেই দিনগুলো কেটে গেছে, আপনারা এখন সুফল পাচ্ছেন। অর্থাৎ যখন মার্কেটটা পড়ে যায় আমরা করি কি আমাদের এসআইপিগুলোকে বন্ধ করে দিই, এমনকি আমরা অনেক সময় টাকাগুলোকে আমরা তুলেও নিই, উইথড্র করেও আমরা রিডিম করে নিয়ে চলে আসি। কি বাবা যেটুকু পড়ে গেছে দেখা যাবে আরও পড়ে যাবে, আরও কমে যাবে, তুলে নিয়ে চলে আসি। এইটাই করছে। এইখানে আমরা কী করছি বলুন তো, ঠিক অপোজিট করছি। যখন মার্কেটটা উঠছে অর্থাৎ বুল রান, তখন কখনোই বেশি ইনভেস্টমেন্ট করবেন না। যখন একদম পিকের দিকে চলে যাচ্ছে, যদি আপনার কাছে এক্সট্রা টাকা থাকে টাকাটাকে আপনি হাতে রেখে দিন, এটাই হবে বুদ্ধিমানের কাজ। কারণ একটা জিনিস জেনে রাখবেন যে বিয়ার ফেজ এবং বুল ফেজ দুটোই কিন্তু মার্কেটে একটা প্রসেস এবং দুটোই কিন্তু একটা টেম্পোরারি প্রসেস। বিয়ার ফেজও অনেক দিন ধরে সারা জীবন থাকবে না, বুল ফেজও সারা জীবন থাকবে না। প্রত্যেকটা বুলের পরে একটা বিয়ার ফেজ আসবে, আবার একটা বিয়ার ফেজ বা একটা বুল ফেজ আসবে। আপনারা যেটা মার্কেটে নতুন এসছেন, আপনার কিছুদিন আগে আপনার যেটা বিয়ার ফেজটা দেখেছেন মার্কেট পড়ে গেছে, 6 মাস 7 মাস ধরে পড়ে গেছে, আবার দুপুরে যখন মার্কেট উঠছে, আবার দেখবেন আগামী 1 বছর 2 বছর মার্কেটে উঠবে। এবং যেটা রাখবেন আমাদের ইন্ডিয়া মার্কেট কিন্তু আগামী 15 বছর যা অবস্থা, আমাদের ইন্ডিয়ার যা উন্নতির যা দেখা যাচ্ছে, যা ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের আগামী 15 বছর মার্কেট নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমি বলছি আমাদের ইমার্জিং মার্কেট খুব ভালো। বাইরে যত এফআইআররা আছেন, ফরেন ইনভেস্টাররা আছেন, তারা সবাই এখানে দলে দলে আসেন, ইনভেস্ট করতে আসেন। এবং আমাদের আগামী দিনে ইন্ডিয়ার যে গ্রোথ, আমাদের যে কোম্পানিগুলো যে রেজাল্ট করছে, যে কোম্পানির যে গ্রোথ আসছে খুবই ভালো। সব আমাদের এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ আমাদের যখন এই যে বুল দেখবেন, আমাদের বুল ফেজটা অনেকদিন থেকে চলছে, বুল ফেজ আমাদের যখন 1 বছর চলে, 1.5 বছর চলে, আমাদের কিন্তু মাথা কোনো কাজ করে না, আমরা কিন্তু ভাবি দিব্যি আছি। কিন্তু বিয়ার ফেজ যদি আমাদের 4 মাসের জায়গায় 5 মাস চলে কি 6 মাস চলে, আমাদের কিন্তু শরীর খারাপ হয়ে যায়, চিন্তায় চিন্তায় আমাদের কিন্তু 12টা বেজে যায়। তাহলে বুল ফেজ যখন আপনার 1.5 বছর থাকছে, তাহলে বিয়ার ফেজটা কেন থাকবে না? অর্থাৎ বিয়ার ফেজ এবং বুল ফেজ এই দুটো ফেজ নিয়েই কিন্তু যে স্টক মার্কেট, এটা মাথায় রাখবেন। তাহলে আমি আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যে বুল ফেজে আমাদের কী করা উচিত আর বিয়ার ফেজে আমাদের কী করা উচিত।
নেক্সট যেটা পয়েন্ট, যেটা আমি আগে বলেছি আবারও বলছি, যে কম্পাউন্ডিং এফেক্ট। আপনি যে টাকাটা জমাচ্ছেন এর কম্পাউন্ডিং এফেক্ট কিন্তু মারাত্মক। এইটা কিন্তু আপনি স্বাভাবিক বুদ্ধিতে, আপনি সাধারণ বুদ্ধিতে বুঝতে পারবেন না, কারণ মার্কেট এটা একটা পুরো ক্যালকুলেশনের ব্যাপার। আমাদের যে সিএজিআরটা যেভাবে ক্যালকুলেশনটা হয়, অর্থাৎ আপনার যখন মার্কেটটা উঠছে, আবার যখন পড়ে যাচ্ছে, আপনি পরের জায়গায় যখন আপনি ইনভেস্ট করছেন সেই টাকাটা যখন আপনার উঠছে, এই সমস্ত মিলিয়ে যে কম্পাউন্ডিং এফেক্টটা হচ্ছে সেটা কিন্তু একটা দারুণ জায়গায় পৌঁছে যায়। সেটা আমি আপনাদেরকে একটা ক্যালকুলেটারে গিয়ে দেখাবো, আপনারা কিছুটা বুঝতে পারবেন যে আমাদের লং টার্ম এফেক্টটা আমাদের কতটা। অর্থাৎ আমরা যখন ইনভেস্টমেন্ট করব, আমরা এখান থেকে তোলার কথা কখনোই ভাববো না, আমরা ইনভেস্টমেন্ট করে যাব। পারলে আমাদের ক্ষমতা বেশি হলে আমরা ইনভেস্টমেন্টটা বাড়িয়ে যাব, কিন্তু আমরা কখনোই কিন্তু এখান থেকে টাকা তুলে নেওয়ার চেষ্টা করবো না, বা আমরা বন্ধ করবো না। হ্যাঁ, তো দরকার পড়লে তো টাকা তুলতেই হবে, আমরা জমাচ্ছি কেন? আমাদের প্রয়োজনের জন্য। কিন্তু প্রয়োজন না পড়লে শুধুমাত্র প্যানিক করে বা ভয় করে আমরা কিন্তু কখনো টাকা তুলবো না, এইটা মাথায় কিন্তু রেখে দেবেন। আরেকটা যে পয়েন্টটা আপনাদের বলেছিলাম যে 6টার বেশি ফান্ড রাখবেন না। কেন রাখবেন না? অনেকে দেবেন 10টা 12টা 14টা করে ফান্ড রাখছে। এতে আপনার কী অসুবিধা হবে? আপনি আপনার ফান্ডটাকে ট্র্যাক করতে পারবেন না। অর্থাৎ কি না, দেখুন, কোনো ফান্ড কিন্তু প্রপারলি পারফর্ম সারা জীবন ধরে করবে না। অর্থাৎ যে ফান্ড 6টা আপনি আজকে করলেন, এই 6টা ফান্ড আজকে থেকে 5 বছর বা 7 বছর বা 10 বছর পরে গিয়ে যে সেম পারফরমেন্স হবে, এটা কিন্তু হয় না। এটা অতীতে আমরা প্রচুর দেখেছি, বিভিন্ন ফান্ডে আমরা দেখেছি 1 নম্বরে ছিল, তার অনেক সময় 8 নম্বর 10 নম্বরে চলে গেছে। সুতরাং আপনার প্রত্যেকটা ফান্ড কিন্তু সমান পারফর্ম করবে না। অর্থাৎ আপনার যদি কম যেমন বাড়িতে যদি কম ছেলেমেয়ে থাকে, আপনি তাদের দিকে লক্ষ্য রাখতে পারবেন, কিন্তু যদি আপনার বাড়িতে প্রচুর ছেলেমেয়ে হয়, আপনি লক্ষ্য রাখতে পারবেন না। ঠিক এটাও ঠিক সেরকম, আপনার ফান্ডের সংখ্যা যদি কম হয়, 6টা কি 7টা হয়, আপনি প্রপারলি কিন্তু ট্র্যাক করতে পারবেন এবং প্রপারলি আপনি তাদেরকে অ্যানালাইজ করতে পারবেন। কিন্তু 10টা 12টা হয়ে গেলে আপনার পক্ষে কিন্তু ট্র্যাক করাটা মুশকিল হয়ে যাবে। সেই জন্য বেশি ফান্ড রাখবেন না, আপনার ট্র্যাকিং করার জন্য, আপনাকে অ্যানালাইজ করার জন্য। এবং অবশ্যই অন্ততপক্ষে বছরে 2বার 6 মাস অন্তর আপনি করবেন কি, আপনার ফান্ডটাকে অ্যানালাইজ করবেন যে আপনার ফান্ডটা পারফর্ম করছে কিনা। এখন আপনি বলতে পারেন যে স্যার কী করে আমি বুঝবো আপনার পারফর্ম করছে কিনা, আমাদের তো কোনো নলেজ নেই। ঠিক এইভাবেই বুঝবেন। ধরুন আপনার একটা স্মল ক্যাপ ফান্ড আছে, হ্যাঁ, আপনি দেখলেন কি যে আপনার যে স্মল ক্যাপ ফান্ডটা আছে, সেই স্মল ক্যাপ ফান্ডের সাথে বাজারে যে আদার্স, আপনি যে কোনো অ্যাপে গেলে, যে কোনো অ্যাপ খুললে আপনি সব ধরনের স্মল ক্যাপ ফান্ড দেখতে পাবেন। এবার প্রত্যেকটা স্মল ক্যাপ ফান্ড আপনি দেখবেন যে কার পারফরমেন্স আপনার বেস্ট হয়েছে এই বছর, কিন্তু আপনারটা হয়েছে না অন্যগুলো হয়েছে। যদি সেটা হয়, আপনি সেটা লক্ষ্য করবেন যে আপনার পজিশনটা কোথায়। তবে হ্যাঁ, আপনার পজিশন যদি সেকেন্ড বা থার্ড থাকে, এতে চিন্তা করার কারণ নেই। তখন একটা পজিশন আজকে হয়তো দেখাচ্ছে যে 20% দিচ্ছে, পরের বছর দেখা হচ্ছে তার 18% দিচ্ছে। আবার দেখবেন আজকে যে 20 দিচ্ছে, সে হয়তো পরের বছর 18 দেবে, আবার যে আগের পর 18 দিয়েছিল সে হয়তো 20 দেবে। ফলে 1-2 বছর থেকে কিন্তু আপনি চেঞ্জ করবেন না। মোটামুটি দেখুন 3 বছর 4 বছর দেখুন। যদি দেখেন যে লাগাতার আপনার ফান্ডটা খারাপ পারফরমেন্স করছে, আপনি গোপীগঞ্জ থেকে সুইচ করে আপনি আবার তার থেকে বেটার যে ফান্ডটা মনে করছেন সেখানে চলে যাবেন। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে কিন্তু মাঝে মাঝে কিন্তু আপনাকে এটা অ্যানালাইজ করতে হবে। চুপচাপ আপনি করে দিয়ে বসে থাকলেন আর 10 বছর পরে গিয়ে দেখবেন, তা না। যেমন রেগুলার দেখার দরকার নেই, তেমনি অনেক দিন পরে গিয়েও দেখার দরকার নেই। মাঝে মাঝে আপনি আপনার ফান্ডের পারফরমেন্সটা অবশ্যই দেখবেন। আরেকটা কথা বলছি, বারবার করে বলা সত্ত্বেও আপনারা কিন্তু অনেকেই ভুল করে থাকেন। আমি কোনো রেগুলার ফান্ডে ইনভেস্ট করবেন না, সব সময় ইনভেস্ট ইন ডাইরেক্ট ফান্ড। রেগুলার ফান্ড কোনটা? যেটা হচ্ছে কোনো এজেন্ট বা ডিস্ট্রিবিউটার, অর্থাৎ আপনার পাড়ায় কোনো দাদা বা কোনো এজেন্ট যারা আসে তাদের মাধ্যমে এটাকে করা, বা আপনি কোনো ব্যাংকে গিয়ে যদি করেন। ধরুন আপনি স্টেট ব্যাংকে গিয়ে আপনি গেলেন, আপনাকে স্টেট ব্যাংকের ম্যানেজার বললো যে আপনি ফিক্সড ডিপোজিট করে কী হবে, আপনার মিউচুয়াল ফান্ড করুন। বা আপনি এইচডিএফসি ব্যাংকে গেলেন, আপনি যখন ব্যাংকে একজন কর্মচারী বললো যে আপনার এফডি করলে আপনি এটা একটা মিউচুয়াল ফান্ড করুন। আপনি কিন্তু সেখানে করবেন না। মিউচুয়াল ফান্ড করবেন কোথায় করবেন? নিজের মোবাইলে অ্যাপ ডাউনলোড করে আপনি ডাইরেক্ট ফান্ডে ডাউনলোড করবেন। রেগুলার কেন করবেন না? কারণ রেগুলার ফান্ডে আপনি যখনই করছেন, সেটা ব্যাংকেই করুন, এখন এজেন্টকেই করুন, আপনি কিন্তু তাকে প্রত্যেকটা ইনস্টলমেন্ট দিয়ে যাচ্ছেন। প্রত্যেকটা ইনস্টলমেন্টে কিন্তু আপনার একটা করে কমিশন কেটে নিচ্ছে। যে কমিশনটা কিন্তু আপনার, যেটাকে এক্সপেন্স রেশিও বলে, সেই কমিশনটা কিন্তু আপনার ইন দ্য লং রান আপনাকে হয়তো বলবে যে ওটা কিছু না, ওটা 0.50% বা 0.75 বা 1%। কিন্তু এই 1% যে ইন দ্য লং রান কয়েক লক্ষ টাকা হয়। এটা আমার একটা ভিডিও আছে, আমার চ্যানেলে ঢুকে দেখে নেবেন যে একটা রেগুলার ফান্ডে আর ডাইরেক্ট ফান্ডে সেম অ্যামাউন্টটা যদি আপনি এসআইপি করেন, দুটো ইন দ্য লং রান যখন ম্যাচুরিটি করবে, তার পার্থক্যটা কতটা। এটা কিন্তু হাজারে নয়, এটা লাখে পার্থক্য হয়ে যায়। তা আপনি শুধু কেন অন্য একজনকে স্যাটিসফাই করার জন্য
আপনি লস করবেন। সুতরাং সবসময় ডাইরেক্ট ফান্ডে করুন। আগে দেখুন ডাইরেক্ট ফান্ড ছিল না, এখন সরকার থেকে ডাইরেক্ট ফান্ডে জোর দিচ্ছে এবং সমস্ত অ্যাপ খুলে গেছে। এই অ্যাপগুলো ডাউনলোড করে আপনি কিন্তু ডাইরেক্ট ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। এইবারে যে লাস্ট পয়েন্টটা, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টটা কি না, আমি যে মিউচুয়াল ফান্ডটাই সিলেক্ট করব সেটা কীভাবে সিলেক্ট করব। দেখুন আমাদের কাছে যারা আসে এই ধরনের কথা বলতে, আমরা যেগুলোকে নিয়ে আমরা কালচার করি বা যেগুলো যে ধরনের আমরা করি সেগুলোই আপনাদেরকে বলছি। সবসময় মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার সময় আপনার বয়সটা কিন্তু একটা ফ্যাক্টর। দেখুন আজকে 30 বা 35 বা 40 বছরের একটি ছেলে যেভাবে পোর্টফোলিও হবে, নিশ্চয়ই একটা 60 বছরের মানুষের সেইভাবে পোর্টফোলিও হবে না। এবং আপনারা কী করতে হবে না, তারপরে আপনাকে এটা হলো এজ, তারপরে কিন্তু সেকেন্ড হচ্ছে আপনার গোলটাকে এখন দেখুন, ধরুন যে 30 বা 35 বা 40 বছর যে মানুষটি আজ ইন্ডিভিজুয়ালিটি আছেন তার গোল একরকম হবে, আর 60 বছর যিনি আছেন ওনার গোল একরকম হবে। আবার 60 বছরে যিনি আছেন তার গোল আবার পাল্টেও যেতে পারে। অর্থাৎ দেখা গেল তিনি হয়তো পরবর্তী জেনারেশনের জন্য কিছু টাকা পয়সা রেখে যেতে চান, আমি 10 বা 15 বা 20 বছরের জন্য, তখন তার পোর্টফোলিওটা কিন্তু অন্য এক ধরনের হবে। আরেকটা কী হবে, আপনার রিস্ক অ্যাপেটাইট, অর্থাৎ আপনি কতটা রিস্ক নিতে পারেন। অনেকে আছেন যে বেশি রিস্ক নিতে চান না, না আমার বেশি রিস্ক নেওয়ার দরকার নেই, আমাকে মোটামুটি একটা লো রিস্ক বা একটা মিডিয়াম রিস্কের মধ্যে একটা পোর্টফোলিও বানিয়ে দিন। আবার অনেকে আছে না আমি রিস্ক নিতে পারি, আপনি আমাকে একটা হাই রিস্কের পোর্টফোলিও বানিয়ে দিন। অর্থাৎ আপনার যে রিস্ক অ্যাপেটাইট, সেই রিস্ক অ্যাপেটাইটটা কিন্তু একটা পোর্টফোলিও বানানোর জন্য একটা বিরাট ফ্যাক্টর। অর্থাৎ সেই জন্য আমি বলছি যে পোর্টফোলিও বানানোর সময় সবসময় একটা ব্যালেন্সড এবং একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও হবে, যেরকম যে ধরনের পোর্টফোলিও আমি একটু আগে আপনাদের কাছে বর্ণনা করলাম। এবারে একটা খুব ব্যক্তিগত কথা বলি। দেখুন আমি যেহেতু স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট বেশি করি, আমার 10 to 15%, কোনো 20% অফ মাই টোটাল ক্যাপিটাল আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, আর বাকি 80 থেকে 85% কিন্তু আমি স্টক মার্কেটে ইনভেস্ট করি। তার কারণ আমি বললাম যে আমি দীর্ঘদিন ধরে স্টক মার্কেটে আছি, 16 থেকে 17 বছর হয়ে গেছে, এবং এর পিছনে আমি প্রচুর পরিশ্রম করেছি, প্রচুর পড়াশোনা করেছি, আমি এই নিয়ে রিসার্চ করি নিয়মিত। সেই জন্য আমি স্টক মার্কেটে, এবং স্টক মার্কেটে নিঃসন্দেহে বেশি রিটার্ন, সেই জন্য আমি স্টক মার্কেট কিন্তু আমার ইনভেস্টমেন্টটা বেশি। কিন্তু আমার এখানেও আমার খুব একটা কম নেই, 15 to 20% আমার আছে, এবং তার মধ্যে কিন্তু আমার দুখানা পোর্টফোলিও আছে। আপনারা ভাবেন দুখানা পোর্টফোলিও কেন? একটা পোর্টফোলিও যেটা আপনাদের আমি আজকে দেখাবো সেটা হচ্ছে আমার কিন্তু লং টার্ম পোর্টফোলিও, এই পোর্টফোলিওটা আমি হাত দিই না। আরেকটা আমার পোর্টফোলিও আছে সেটা হচ্ছে আমার কি, আমি পোর্টফোলিও, এটাও আমার লং টার্ম, সেকেন্ড পোর্টফোলিও আমার লং টার্ম, কিন্তু এই পোর্টফোলিওটা হচ্ছে কি আমি আমার দরকারের মতো আমি টাকাটাকে তুলে নিই। অর্থাৎ আমার একটু বেড়ানোর শখ আছে, আমি তো জানেন আমি আগেও বিভিন্ন দেশে এবং বিদেশে আমি বেড়াতে যাই, তখন আমি সেখান থেকে টাকা তুলি, বা আমার বাড়িতে হয়তো কোনো একটা বড়ো খরচা এলো, কোনো বাড়ি কনস্ট্রাকশনের ব্যাপারে এলো, বা যে কোনো একটা বড়ো খরচা এলো, তখন আমি সেখান থেকে টাকা তুলি। কেন তুলি না, আমি ব্যাংকে টাকা রাখার পক্ষপাতী না, আমি ব্যাংকে প্র্যাকটিক্যালি আমি টাকা রাখি না। 2% বড় জোর আমি আমার টোটাল টাকা ব্যাংকে রাখি কিছু এমার্জেন্সি কারণের জন্য। এছাড়া আমি দুখানা মিউচুয়াল ফান্ড করে নিয়েছি, একটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট লং টার্ম, আরেকটা হচ্ছে আমার লং টার্ম, বাট এখান থেকে আমি টাকাটা আমি দরকার মতো তুলবো। এখন দেখুন আমি আমারটা আপনাদেরকে বললাম, আমার মতো যে আপনাকে বানাতে হবে তা কোনো কারণ নেই। আমি জাস্ট আমার বুদ্ধিতে বা আমার যেভাবে চালচলন আছে সেই জন্য আমি আমার মতো করে বানিয়েছি। আপনি আপনার প্রত্যেকের দেখুন ফ্যামিলি লায়াবিলিটি, প্রত্যেকের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকের পারিপার্শ্বিক আবহাওয়া বা সব কিছু কিন্তু নির্ভর করছে আপনার কী ধরনের পোর্টফোলিওটা হবে। আমি আমার মতো বানিয়েছি, আপনি আপনার মতো বানাবেন। আমি সব রকম সুবিধা অসুবিধা বললাম, আমি স্টকে কেন ইনভেস্ট করি, আমি মিউচুয়াল ফান্ডে কেন ইনভেস্ট করি, এবং মিউচুয়াল ফান্ডের দুখানা পোর্টফোলিও আমি কেন করি। এবার আমি আপনাদেরকে একটু স্ক্রিনে নিয়ে যাব, স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কী ধরনের পোর্টফোলিও আমি বানিয়েছিলাম এবং কী ধরনের আমার রিটার্ন এসছে, এবং কীভাবে রিটার্নটা এসছে, এবং এই রিটার্নটা যদি আমি আরেকটু লং টার্মে নিয়ে যাই তাহলেই আমার কী ধরনের রিটার্ন আসবে। আচ্ছা, আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি আমার পোর্টফোলিওটাকে একটু দেখাচ্ছি স্ক্রিনে এসে। আর বললাম ইউটিউবের যে নিয়ম এবং সেবির যা নিয়ম, তাতে করে আমি পার্টিকুলার ফান্ড কিছু দেখাতে পারি না, কারণ তাতে করে ফান্ডের প্রচার হয়, এটা একটা অ্যাডভার্স রিপোর্ট হতে পারে আমার নামে। সেই জন্য আমি ফান্ডের নাম দেখাচ্ছি না, কিন্তু ফান্ডের আমি যে ক্যাটাগরি সেগুলো আমি দেখাচ্ছি। আমি টোটাল 35,000 টাকা আমি মাসে মাসে আমি এসআইপি করেছিলাম, আজ থেকে 10 বছর আগে থেকে মাসে মাসে 35,000 টাকা এসআইপি করেছিলাম। তাতে করে আমি যে ফান্ড ক্যাটাগরিতে আমি যেভাবে টাকাগুলোকে ভাগ করেছি আমি বলছি, কারণ আমি যেহেতু শেয়ার মার্কেটে অ্যাটাচড আছি এবং শেয়ার মার্কেটের সময় আমার ইন্টারেস্ট আছে, আমি মার্কেটের ভাবধারা বুঝি, মার্কেটের গতি বুঝি, কখন কীভাবে চলতে হবে এগুলো বুঝি, সেই জন্য আমি আমার মতো করে এই ফান্ডের পার্সেন্টেজটাকে আমি সাজিয়েছি। আপনারা কিন্তু আপনাদের রিস্ক অ্যাপেটাইট, আপনাদের এজ, আপনাদের গোল এইভাবে সাজাতে হবে, আমার মতো করলে কিন্তু হবে না।
তার জন্য আপনাদের একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের অবশ্যই সাহায্য নেবেন। আমি করেছি কি, যেই ফান্ডগুলোতে একটু রিস্ক বেশি কিন্তু একটু 2-3%, 4% আমি প্রফিট পার্সেন্ট আমি বেশি পেতে পারি, সেই মতো করে আমি সাজিয়েছি। এবার আমি প্রথমে লার্জ ক্যাপ ফান্ড করেছি। লার্জ ক্যাপ ফান্ডে আমি প্রতি মাসে 3,000 টাকা করে এসআইপি করেছি। তারপরে হাইব্রিড ফান্ড আমি 3,000 টাকা করে এসআইপি করেছি। তারপরে ফ্লেক্সি ক্যাপ ফান্ড আমি 5,000 টাকা এসআইপি করেছি। মাল্টি ক্যাপ ফান্ডে আমি বাড়িয়েছি। মাল্টি ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ তিনটেতে আমি 8,000 টাকা করে আমি এসআইপি করেছি। কারণ এই তিনটে ফান্ড যথেষ্ট ভালো ফান্ড এবং এই তিনটেতে লং টার্মে একটা ভালো রিটার্ন দেয়, সেজন্য আমি এটাকে বাড়তি রিস্ক নিয়ে আমি করেছি। আপনারা আপনাদের রিস্ক অ্যাপেটাইটের মতো করবেন, এটা কিন্তু আমি বারবারই বলে দিচ্ছি। লার্জ ক্যাপ ফান্ডে আমাকে রিটার্ন দিয়েছে 16%, মানে সিএজিআর 10 বছর, গত 10 বছর সিএজিআর দিয়েছে, মানে কম্পাউন্ডিং রেটে যে ইন্টারেস্টটা পাওয়া যায়, মানে যেটাকে আরেকটা কথা অ্যানুয়ালাইজড ইনকাম বলে। অর্থাৎ কোনো বছর হয়তো আপনাকে 17% কি 18% দেবে, কোনো বছর হয়তো আপনাকে 14% দেবে। এই অ্যাভারেজ করে এই 10 বছরে দাঁড়িয়েছে 16%। হাইব্রিড ফান্ডে আমাকে দিয়েছে 15.5%। ফ্লেক্সি ক্যাপ ফান্ডে আমাকে দিয়েছে 19.5%। মাল্টি ক্যাপ ফান্ডে আমাকে দিয়েছে 18%। মিড ক্যাপ ফান্ড আমাকে দিয়েছে 21%। আর সব থেকে ভালো যেটা দিয়েছে সেটা স্মল ক্যাপ 22.5%। এতে করে আমার টোটাল যে আমার যে পোর্টফোলিওটা, তাতে করে আমার অ্যাভারেজে এসছে আমার 18.75% আমার অ্যাভারেজে এসছে। আর এইটা আমি 3,000 টাকা করে 16% করে 8,32,580 টাকা মতো এসছে। তারপরে যেটা হাইব্রিড ফান্ড 3,000 টাকা করে 15.5%-এ 8,10,535 টাকা এসছে। ফ্লেক্সি ক্যাপ ফান্ড 5,000 টাকা করে 19.5 ইন্টারেস্টে সিএজিআরে 16,75,684 দিয়েছে। মাল্টি ক্যাপ ফান্ড 8,000 টাকা করে 18%-এ 24,72,640 দিয়েছে। মিড ক্যাপ ফান্ড 8,000 করে 21%, 29,07,447। অ্যান্ড স্মল ক্যাপ ফান্ড 8,000 করে 22.5%-এ 31,53,138 দিয়েছে। অর্থাৎ 35,000 টাকা আমি মাসে মাসে এসআইপি করে গত 10 বছরে 18.75 করে অ্যানুয়ালাইজড আমি পার্সেন্টেজে আমার 1,18,52,024 টাকা হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে একটা লং টার্মের এফেক্ট এরকম। এবারে আপনাদের আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য যে আপনাদের যাদের কম বয়স আছে, তারা যদি আপনারা আরও লং টার্মে ইনভেস্ট করতে চান, তাহলে আমি জাস্ট আপনাদের একটা স্যাম্পল দেখাচ্ছি যে এই টাকাটাকেই যদি আমি আজকে 10 বছরের জায়গায় আমি 15 বছর করি, দেখুন এই যে আমি এটা করেছি, এই 35,000 টাকা, তাহলে আমি একটু বাড়িয়ে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য। 1 সেকেন্ড, হ্যাঁ একটু বাড়িয়ে নিলাম। আমি 35,000 টাকা করে ধরুন আমি ইনভেস্ট করেছি, 18.5% আমি ওটাকেই ধরে নিলাম। এর থেকে বাড়তেও পারে, হয়তো 2-1% কমতেও পারে, কমার সম্ভাবনা কম, বাড়ার সম্ভাবনা বেশি। টাইম পিরিয়ড আমি 15 বছর ধরেছি, তাতে করে আমার দেখুন ডবলেরও বেশি এসছে। 2.9 মানে 2,98,910। এটা আমি বলছি না, এটা ক্যালকুলেটর বলছে, ক্যালকুলেটর হিসেব করে দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ আমি যেটা 10 বছরে আমার যেটা এসছে 1,18,00,000 টাকায় 52,000 এসছে, সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে আমাকে এসছে কত না, ডবলেরও বেশি। জাস্ট 5 বছর যদি আমি যারাই 5 বছর আমার ডবলেরও বেশি আসছে। শুধু আমাকে এসআইপিটাকে কন্টিনিউ করে যেতে হবে। 2,92,98,910 এইটা আমার আসছে। তাহলে বুঝতেই পারছেন যে আমি যেটা বলেছিলাম যে মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে টাকা যথেষ্ট বাড়ে। হ্যাঁ, এটা যদি আমি শেয়ার মার্কেটে করতাম হয়তো এটা আরও বেশ কিছু বাড়তো, আরও হয়তো 1 গুণ 2 গুণ বাড়তো। কিন্তু মিউচুয়াল ফান্ডে টাকাটা খুব একটা কম বাড়ে না। যাদের সেরকম এক্সপিরিয়েন্স নেই মার্কেটে, আপনারা তারা আরামসে মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন। তবে হ্যাঁ, ফার্স্ট টাইমে চেষ্টা করবেন লং টার্মে আপনার টাকাটাকে রাখতে। তাহলে আপনাদের স্ক্রিনে নিয়ে দেখালাম, আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর একটা কথা বলি যে এর থেকে বেশি আমার পক্ষে আর বেশি খোলামেলা বলা সম্ভব না, কারণ ইউটিউবের এবং সেবির একটা আইন আছে, একটা নির্দিষ্ট নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন মেনেই আমাদেরকে কাজ করতে হয়। এইটুকুনি দেখালাম। এরপরে যদি আপনারা কিছু জানতে চান আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে উত্তর দিতে। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে এবং প্রত্যেক কমেন্ট আমি পড়ি এবং কমেন্টে উত্তর দিই। আর সাবস্ক্রাইব করে একটা লাইক অবশ্যই এক্সপেক্ট করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।